হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো লেট মি চেক। আজকের যেহেতু বিষয়বস্তু একটু ইম্পোর্টেন্ট, আমি আসলে চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করার এবং সম্পূর্ণ আলোচনা আসলে আমি করব আমার ব্যক্তিগত আমার জব লাইফের যে অভিজ্ঞতা সেখান থেকে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই। আসলে আজকের ওয়েদার আমরা যেখানে আছি বাংলাদেশের, আই থিংক নতুন করে আর বলার কিছু নেই যে আজকের ওয়েদারটা কিন্তু অত্যন্ত গরম আজকে আর কি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, যেখানে আছেন। তো আজকের যে আলোচনার বিষয়টা আমরা মানে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে আমরা অবস্থান করছি। তো বাংলাদেশের ক্ষেত্রে জব সিচুয়েশন, আমাদের জব লাইফ এবং আ সেই বিষয়টা তো আমি আলোচনা করবই। পাশাপাশি হচ্ছে আমার অনেক স্টুডেন্ট রয়েছো তোমরা, তোমাদের হয়তোবা পড়াশোনা শেষ বা শেষের দিকে অথবা পড়াশোনা শেষ হচ্ছে। তোমরা এখন হয়তোবা সিদ্ধান্ত আ নেবে যে তোমরা আসলে আ কি করবে বা কি করতে যাচ্ছ, কেরিয়ারের যে সিদ্ধান্ত বা ডিসিশন। তো সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব। আমি আলোচনা করব আমার ব্যক্তিগত লাইফের অভিজ্ঞতা থেকে। আসলে একটা জব, আ আমি যদি জবের কথা চিন্তা করি তাহলে সেখানে আসলে একটা ইন্টারভিউ প্রসেস এর বিষয় আছে। তো কিভাবে আসলে সেখানে রেডি হতে হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আমি। আর আসলে আমি যদি উদ্যোক্তা হতে চাই, এন্টারপ্রেনার, এটা তো খুবই ভালো। যদি কেউ উদ্যোক্তা হতে চায়। তো সেই ক্ষেত্রে আসলে প্ল্যানিংটা কেমন হওয়া উচিত? এটা আমার অভিজ্ঞতা থেকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। বাট এখানে আমি জানি যে আপনারা অনেকেই আছেন অনেক অভিজ্ঞ। তো আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামত আপনারা আসলে শেয়ার করতে পারেন। তো তাহলে যেটা হবে যে আপনাদের সেই মূল্যবান মতামতের মাধ্যমে, মূল্যবান মতামতের দ্বারা আসলে অনেকেই উপকৃত হবে, আশা করি। আচ্ছা, শুরুতেই আমি আসলে এখানে আমি কোনো মানে বাংলাদেশের তো প্রতিষ্ঠান প্রচুর রয়েছে। আমি আসলে স্পেসিফিক্যালি ওভাবে কোনো প্রতিষ্ঠান উল্লেখ করে কোনো কিছুই বলব না। আমি জাস্ট ইন জেনারেলি আলোচনা করব। আশা করি আপনারা বুঝবেন এবং হয়তোবা আমার আলোচনার মাঝে কিছু বিষয় আ মিলেও যেতে পারে আপনাদের প্রফেশনাল লাইফের সাথে। আবার হয়তোবা এরকমও হতে পারে যে আমার আম আলোচনার সাথে বা আমার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতার সাথে হয়তোবা আপনাদের কন্ট্রাডিক্ট ও হতে পারে। আ নাও মিলতে পারে আরকি, হ্যাঁ? তো জাস্ট এটা একটা জেনারেল আলোচনা। জাস্ট আমরা আমাদের এক্সপেরিয়েন্সটা আসলে শেয়ার করব। সো ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে জব লাইফ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। থ্যাংক ইউ মোস্তাকিম ভাইয়া। আশা করি তুমি ভালো আছো জয়েন করার জন্য। তো আমার মনে হয় তুমি ভেরি সুন জব লাইফে এন্টার করতে যাচ্ছ। তো আজকের আলোচনায় আমার মনে হয় যে তোমার অনেক উপকার হবে। অনেক কিছু তুমি জানতে পারবে আরকি। কারণ হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে অভিজ্ঞতা থেকে আলোচনাগুলো করছি। আমি যে বিষয়গুলো দিয়ে গো থ্রু করেছি সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা। তো আমাদের বাংলাদেশে ১ম এ চিন্তা করতে হবে যে আসলে আমি বাংলাদেশে রয়েছি। তো বাংলাদেশে অবশ্যই আমি যেটা বলব, আমি আ গভর্নমেন্ট জব বা সরকারি জব অথবা এই যে বিসিএস প্রিপারেশন নিয়ে যে এই যে সেক্টরটা এটার কিন্তু বিরোধী না, আগেই বলছি আমি। আমি জেনারেলি আলোচনা করছি। যদি হচ্ছে আপনার টার্গেট থাকে যে হ্যাঁ, বাংলাদেশে আমি স্টে করে গভর্নমেন্ট জব করব অথবা বিসিএস প্রস্তুতি নিয়ে আমি ওই সেক্টরটায় যেতে চাই বা সরকারি জব করব, তাহলে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এবং এটা অবশ্যই ভালো। আমার
আমার বাবার কথা যদি আমি বলি, আমার বাবা নিজেও কিন্তু একজন সরকারি চাকরিজীবী ছিলেন। বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টে আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন দীর্ঘদিন। উনি কিন্তু সরকারি জব করেছেন। তো বাংলাদেশে যেটা হয় যে এখন প্রচুর কম্পিটিশন সরকারি চাকরির ক্ষেত্রে। সরকারি সব সেক্টরে আসলে এখন অনেক বেশি কম্পিটিশন, এটা আমরা সবাই জানি। তো তাহলে আমাদের আমরা যারা জব করতে চাই তাহলে আমাদের আ নেক্সট অপশন হচ্ছে প্রাইভেট সেক্টর। তো বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাইভেট ফার্ম, গ্রুপ অফ কোম্পানিজ প্রচুর পরিমাণে রয়েছে, যেখানে কিন্তু জবের অনেক হচ্ছে অপরচুনিটি রয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে সেক্টরটা সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস, অর্থাৎ আরএমজি যে সেক্টরটা, এটাও কিন্তু অনেক বড়, অনেক হিউজ একটা সেক্টর, যেখানে কিন্তু আহ, আমাদের অনেক ছেলে মেয়েদের কিন্তু কর্মসংস্থান হচ্ছে, তারা বেশ ভালো করছে। হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে এসা যে তুমি ফ্রিল্যান্সিং করছো। খুব ভালো। উম, তুমি হচ্ছে আমাদের লাইভ সেশনটা শুনতে থাকো। দেখো, তোমার আরো অনেক অভিজ্ঞতা হবে। সো তোমার ফ্রিল্যান্সিং জার্নিকে আমি সাধুবাদ জানাই। তুমি এগিয়ে যাও তোমার ফ্রিল্যান্সিং জার্নি নিয়ে, এবং অবশ্যই তুমি সাকসেস পাবে। আর যে কোনো ধরনের হেল্পের জন্য আমরা তো আছি। আচ্ছা, তো যেখানে ছিলাম যে আমাদের কেরিয়ারের যে মানে শুরুতে আমরা যে ভুলগুলো আমাদের যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে ডিসিশন নেয়া আর কি। আসলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি বা তুমি আপনারা যখন স্টুডেন্ট লাইফে থাকবেন, আমরা যখন স্টুডেন্ট লাইফে থাকি, তো তখনই আসলে আস্তে আস্তে একটু রিয়েলাইজেশন আমাদের মধ্যে আসা উচিত যে আমি আসলে কিসে ভালো, আমার প্যাশনটা কি, আমার ফোকাসটা আসলে কি হওয়া উচিত। আর এক্ষেত্রে আমাদের বাবা মা কিন্তু অনেক বড় হচ্ছে আমাদের, তারা হচ্ছে গাইডলাইন। আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে একদম 100% বোঝে। সো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার নাদিম, আমার বন্ধু, আমার হচ্ছে ব্রাদার, অল দ্য ওয়ে ফ্রম ইউএসএ, নিউ ইয়র্ক। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। তো আসলে আজকের আলোচনাটা আমি ক্যাপশনে লিখিয়ে দিয়েছি এই যে জব সিচুয়েশন, কেরিয়ারের যে বিষয়গুলো নিয়ে। সো তোমার মূল্যবান মতামত যদি থাকে অবশ্যই তুমি দেবে, এতে করে সবাই উপকৃত হবে। তো আমাদের প্রথম যে সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা, এটা একটা ভুল হয় আমাদের, এবং আমি আসলে কিসে প্যাশনেট এইটাই আসলে আমরা ফাইন্ড আউট করতে পারি না। তো এখানে আমি যেটা বলবো যে আমাদের বাবা মা, আমাদের ফ্যামিলির একটা গ্রুমিং, আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে বোঝে, কারণ তারা আসলে আমাদের জন্ম দিয়েছেন, লালন পালন করে আমাদেরকে বড় করেন। তো আমার বিহেভিয়ার কি, আমার ভালো লাগে কি, আমার খারাপ লাগে, কিসে আমি আসলে অনেক ভালো, এই জিনিসগুলো কিন্তু আমাদের বাবা মা, তারা কিন্তু অনেক ভালো বোঝেন। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি আপনার বাবা মা বা প্যারেন্টস কে যদি প্রশ্ন করেন যে আমি আসলে কিসে অনেক ভালো, কিসে বেটার, তাহলে তারাও কিন্তু বলে দিতে পারবে। তো আসলে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমার অনেক ভালো লাগে, ঠিক ছোটবেলা থেকেই যদি আপনার ওরকম ফিল হয়, তাহলে কিন্তু ওটাই আপনার প্যাশন হবে। আপনার যদি মনে হয় যে না আমি লিখতে চাই, আমি গান গাইতে চাই, আমি আসলে সরকারি সেক্টরে জব করব, অথবা আপনি চিন্তা যদি মনে করেন যে না আমি আসলে নিজে একটা কিছু করব, করে সেখানে আরো অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং আমি আমার নিজের ওন বিজনেস স্টার্ট করব। তো এই যে ডিসিশন গুলো, এগুলো কিন্তু অনেক আগে থেকেই আসলে আমাদের নিয়ে নেওয়া উচিত। নিয়ে আসলে আমরা যদি একটু কন্টিনিউ করি, সামনের দিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কেরিয়ার পাথটা আরো একটু ইজি হয় আর কি। তো যে জিনিসটা আমি বলবো যে শুরুতেই আসলে উচিত, আমার স্টুডেন্ট তোমরা যারা রয়েছে এবং আপনারা যারা পড়াশোনা হয়তো বা একটু শেষের দিকে আপনাদের, তো সিদ্ধান্তটা কিন্তু একটু আগেই নিয়ে নিতে হবে যে আসলে আপনি এন্টারপ্রেনার হবেন নাকি আপনি আসলে জব লাইফে আসবেন আর কি। তো ওভাবেই আর কি আপনাকে ফোকাস করে কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ এইটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। নেটওয়ার্কিং একটা ফ্যাক্টর আছে আসলে অনেক আগে থেকে আমাদের বাংলাদেশে। আমাদের এটা আর একটা প্রবলেম যে আমরা অনেকেই আছি আসলে কথা বলতে চাই না, মিশতে চাই না। তো এইটা একটা অনেক বড় আমাদের ল্যাকিংস বা ড্রব্যাক বলবো আমি আর কি। তো আমার মনে হয় যে আসলে সবার সাথে কথা বলা উচিত, মেশা উচিত। আপনার নেটওয়ার্কিং, আপনার সার্কেলটা যত বড় হবে আপনার অপরচুনিটি তত কিন্তু বাড়বে। ইউ নেভার নো যে আজকে একজন
প্রমিসিং এবং প্রোগ্রেসিভ একটা মানুষের সাথে আপনার খুব ভালো সম্পর্ক হলো, পরিচয় হলো, ইউ নেভার নো যে আপনার কেরিয়ারের কোনো একটা সময়ে সেই ব্যক্তিটা হয়তোবা সে তার কেরিয়ারের অনেক পিকে অবস্থান করছে। সে কিন্তু আপনাকে হেল্প করতে পারে আপনার কেরিয়ারে। আ এটা কিন্তু হয়। সো আপনি যত নেটওয়ার্কিং মেইনটেইন করবেন আপনার জন্য কিন্তু আপনার আপরাইজিং টা অনেক বেশি ইজি হয়ে যায় বা ইজি হবে। আচ্ছা, অনেক সময় যেটা হয় যে আমাদের ফ্যামিলি থেকে আমাদের হয়তোবা অনেক কিছু চাপিয়ে দেওয়া হয় বা বলে, কিন্তু আসলে ফাইট করা উচিত। আপনার যেটা ভালো লাগে, যেটা করতে ইচ্ছা করে সেটা যদি আপনি, আমার মনে হয় আপনি আপনার ফ্যামিলি, আপনার বাবা-মাকে, প্যারেন্টস কে আপনি যদি বোঝান, বোঝাইতে পারেন তাহলে আমার মনে হয় যে সমস্যা হওয়ার কথা না। তো সেই সেক্টরটা নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন এবং সেখানে আসলে সাকসেস পাওয়াটা খুব ইজি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি দেখেন যে আপনি যেই কাজটা করতে পছন্দ করেন সেইটা যদি আপনার পেশা হয়ে যায় তাহলে কিন্তু ওইটা আপনার তখন আর মানে স্ট্রেসটা কিন্তু আর ফিল করবেন না। তখন ওই কাজটাকে আপনি কিন্তু আসলে এনজয় করতে থাকবেন। এটাই কিন্তু হয়। আসলে এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের বাংলাদেশের মতো দেশে যেটা হয় যে আমাদের আসলে পড়াশোনা শেষ করতে অনেক সময় লেগে যায়। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর যে পড়াশোনা শেষ মানে করতে আমাদের রেসপনসিবিলিটি চলে আসে যে জব করতে হবে বা একটা জবে ঢুকতে হবে বা বিজনেস যেটাই হোক না কেন। এইজন্য আমার যেটা পছন্দ, আমার যেটা ইচ্ছা সেইটা আসলে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সেক্টরটায় হয়তোবা যাওয়া হয় না। তো যেটা সামনে চলে আসে সেখানেই মনে হয় জয়েন করে আমি এগিয়ে যাই। বিষয়টা আসলে এরকম হয়। তো এটাই আমাদের ভুল। আপনি শুরুতে কেরিয়ার পাথ সিলেকশন আপনি যেটা করবেন, আপনার একবার যদি ওখানে লং টাইম একটা এক্সপেরিয়েন্স হয়ে যায়, ওই কেরিয়ার পাথ থেকে আসলে বের হয়ে আসাটা একটু মুশকিল হয়ে যায় আরকি। ফর এক্সাম্পল যে আপনি যদি বিবিএ অথবা এমবিএ করলেন, মেজর করলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমপ্লিট করার পরে হয়তোবা আপনি একটা সেলস ট্র্যাকে বা মার্কেটিং ট্র্যাকে, আসলে সেলস মার্কেটিং এর জবগুলো মোটামুটি এভেইলেবল বাংলাদেশে। তো সেখানে যদি একবার ইনভলভ হয়ে যান, ওখান থেকে আবার কিন্তু ব্যাক করে এইচআর ফিল্ডে আসা কঠিন হয়ে যায়। তো এইজন্য আমার মনে হয় যে যারা সেলস মার্কেটিং ফোকাস করে পড়াশোনাটা শেষ করে তারা সেলস মার্কেটিং সেক্টরে যাওয়াই উচিত এবং অনেক ভালো করবে। আপনি যদি ফাইন্যান্স পছন্দ করেন, আ ম্যাথ পছন্দ করেন, অ্যাকাউন্টিং, ম্যাথ, ফিন্যান্সিয়াল বিষয়গুলো, তাহলে প্রচুর ব্যাংক সেক্টর ওপেন আছে। সেই দিকটায় গেলে আপনি অনেক ভালো করতে পারবেন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যদি আপনার পছন্দ হয়, তাহলে এখন বাংলাদেশের অলমোস্ট যে স্মার্ট ফার্মগুলো, সেই ফার্মগুলোতে কিন্তু এইচআর বা এইচআরডি, হিউম্যান রিসোর্স এর কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্টই হয়ে গেছে এবং সেখানে অপরচুনিটিও অনেক কিন্তু রয়েছে। তো আমার মনে হয় যে উম ক্ষেত্র বিশেষে আপনার পড়াশোনাটা শেষ হওয়ার পরে যেই বিষয়ে আপনি আ স্পেশালাইজেশন করে পড়াশোনাটা শেষ করলেন। তো আমার মনে হয় একটু সময় নিয়ে একটু ওয়েট করে আপনি দেন তারপরে ইন্ডাস্ট্রি চয়েস করলেন, করে দেন তারপরে যদি এগিয়ে যান, তাহলে আমার মনে হয় যে আপনার পরবর্তী যে লং রাস্তাটা এটা আপনার জন্য অনেক স্মুথ হবে, অনেক ইজি হবে। ওইটা আসলে আর হ্যাসেল হবে না। এটা হচ্ছে মানে কেরিয়ার পাথ এবং হচ্ছে কেরিয়ার আমি কিভাবে এগিয়ে নিয়ে যাবো সেই বিষয়টা আমি আসলে বললাম। তো আশা করি আমার মনে হয় যে আমার সাথে আপনারা একমত হবেন। আচ্ছা, এই তো গেল হচ্ছে আমি আ আসলে কেরিয়ার নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাবো সেই বিষয়টা। এবার হচ্ছে আমাদের আসলে পড়াশোনার পাশাপাশি আমাদের বাংলাদেশে মানে আমাদের যেটা মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই একাডেমিক যে পড়াশোনা এর বাহিরে আসলে আমরা অনেকেই আছি যে পুরো পৃথিবীটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া কম। অথবা বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি গুলো আসলে অপারেট করছে, কারা ভালো করছে, গ্রুপ অফ কোম্পানিজ গুলো এটাও কিন্তু বোঝার একটা বিষয় আছে। যে আসলে গ্রুপ অফ কোম্পানিজটা কি, মাল্টিন্যাশনাল কোম্পানিজটা কি, প্রাইভেট ফার্ম গুলো কি, এগুলো কিন্তু বোঝার বিষয়। যে একটা কোম্পানি তার আবার অনেকগুলো যদি কনসার্ন থাকে সেটা, যেমন আমি আকিজ গ্রুপ ফর এক্সাম্পল বলতে পারি। প্রাণ আরএফএল গ্রুপ আছে বাংলাদেশে, স্কয়ার গ্রুপের কথা যদি আমি বলি, বেক্সিমেকো গ্রুপ আছে। এরকম অনেক গ্রুপ অফ কোম্পানি আছে যাদের বিজনেস একটা না অনেকগুলো বিজনেস। তারা আসলে সেই আ সিস্টার কনসার্ন গুলো মেইনটেইন করে। এটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানির কনসেপ্ট। আর যদি আমি মাল্টিন্যাশনাল এর কথা বলি, অর্থাৎ সেই সমস্ত প্রতিষ্ঠান, সেই সমস্ত বিদেশি আ প্রতিষ্ঠান অথবা সেই সমস্ত প্রতিষ্ঠান যাদের অপারেশন বাংলাদেশের বাহিরেও রয়েছে। যদি আমি এক্সাম্পল দেই তাহলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কথা বলতে পারি, এইচএসবিসি ব্যাংকের কথা আমি বলতে পারি। আরো অনেক মাল্টিন্যাশনাল আ যে প্রতিষ্ঠানগুলো, সেভ দ্য চিলড্রেন একটা অর্গানাইজেশন আছে যারা মাল্টিন্যাশনাল। এরপরে আরো প্রতিষ্ঠান, আমি যদি ব্রিটিশ কাউন্সিল এর কথা বলি, অনেক প্রতিষ্ঠান আছে। এমবাসি গুলো বাংলাদেশে
বাংলাদেশে যে কাজ করছে, ইউনিলিভারের কথা আমি বলতে পারি। আমাদের টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, গ্রামীণফোন, ওরা তো টেলিনর, নরওয়ের আরকি। তো এরকম প্রতিষ্ঠানগুলো বহুজাতিক বলি আমরা আরকি। ব্রিটিশ আমেরিকান টোবাকো রয়েছে, জেটে আছে জাপান টোবাকো ইন্ডাস্ট্রি। এদের কিন্তু বিজনেস পৃথিবী ব্যাপী। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আ হচ্ছে মোটামুটি ভালো কিন্তু একটা পরিবেশ থাকে জব করার জন্য। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে এই যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি পুরো পৃথিবীটা সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে এবং ইন্ডাস্ট্রি গুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ইন্ডাস্ট্রি গুলোর নাম কিন্তু জানতে হবে। আর কারো যদি আরএমজি সেক্টর, গার্মেন্টস সেক্টরে যদি আপনি এই যে বিভিন্ন ধরনের বাইং হাউস গুলো রয়েছে, বড়, বড় মানে বাংলাদেশে অনেক বড়, বড় হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে। সেখানে আপনি যদি মার্চেন্ডাইজিং এ আসতে চান অথবা সেই সেক্টরে যদি আপনি যুক্ত হতে চান, তাহলে পৃথিবীর বড়, বড় যে ব্র্যান্ড গুলো, এই ব্র্যান্ড গুলো সম্পর্কে আপনার কিন্তু আইডিয়া থাকতে হবে। H&M আছে, তারপর Carrefour আছে, Nike, Adidas আরো অনেক কোম্পানি আছে আপনার। তো এই গার্মেন্টস সেক্টরে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে যে ওয়ার্ল্ড রিনোন যারা বায়ার রয়েছে তাদের সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। এই হচ্ছে বিষয়। আর এবার যদি আমি একটু আসি যে যখন হচ্ছে আমার কল আসলো ইন্টারভিউ এর জন্য, এখন তো অনেক প্ল্যাটফর্ম রয়েছে আসলে বিডি জবস আমি যদি বলি, এরপরে হচ্ছে মাইক্রোসফটের লিঙ্কডইন একটা অনেক ভালো প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্ম গুলো থেকে এখন কিন্তু জব হান্টিং করা, জব সার্চ করা এই বিষয়গুলো কিন্তু খুব ইজি হয়ে গেছে এখন আসলে। তো আমরা যে জিনিসগুলো একটু ফলো করব, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আসলে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন এপ্লাই করছি বিডি জবস থেকে বা যেকোনো মাধ্যম থেকে, তো সেখানে যেটা হয় যে ওখানে যে জব ডেসক্রিপশন দেয়া থাকে, এইটা আসলে আমরা অনেক সময় পরে মনে থাকে না। তো আসলে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল যদি আমরা ক্রিয়েট করে রাখি এবং সেইখানে যদি আমরা হচ্ছে সেই জব ডেসক্রিপশনটা যদি সেভ করে রাখি, তাহলে যেটা হবে যে পরবর্তীতে যখন আমার কল আসবে তখন কিন্তু আমি সেই মাইক্রোসফট ওয়ার্ডের সেভ করা ফাইলটা আমি ওপেন করে আমি কিন্তু কোন পোস্টের জন্য এপ্লাই করেছিলাম এবং জব ডেসক্রিপশনটা আমি কিন্তু সেখান থেকে খুব সুন্দরভাবে আমি দেখতে পারবো এবং জব ডেসক্রিপশনটা যদি আমি একটু স্টাডি করে যাই তাহলে আমার জন্য আসলে ইন্টারভিউ দেয়াটা খুব ইজি হয়। এর পরের যে পার্টটা সেটা হচ্ছে যে সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটু জেনে যাওয়া। এখন ইন্টারনেট যেহেতু এভেইলেবল হয়ে গেছে, সো ইন্টারনেটে আমি কিন্তু সার্চ করলে সেই কোম্পানি সম্পর্কে, কোম্পানির ভিশন, মিশন সম্পর্কে আমি কিন্তু জেনে যেতে পারবো। ইভেন আমার ইন্টারভিউ বোর্ডে সেখানে কে থাকবে সেটাও যদি আমি আ একটু সার্চ করে, রিসার্চ করে যদি জানতে পারি, সেই মানুষদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারি, তাহলে কিন্তু সেটা আমার জন্য আরেকটু অ্যাডভান্টেজ হলো আরকি। আর আমরা সিভি তৈরি করার ক্ষেত্রে এবং কভার লেটার তৈরি করার ক্ষেত্রে একটু সচেতনতা যেটা, সেটা হচ্ছে যে খুব সুন্দর করে সিভি তৈরি কিন্তু আমরা নিজেরাই করতে পারবো। ইন্টারনেটে অনেক ধরনের রিসোর্স দেয়া আছে, যেখান থেকে কিন্তু আমরা টিউটোরিয়াল দেয়া আছে, ডেমো দেয়া আছে। সেখান থেকে আমরা কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে সুন্দর করে সিভি তৈরি করব, সেটা কিন্তু আমরা করতে পারবো। মা সেটা দেখে এবং সিভিতে মোটামুটি আমার কিন্তু হচ্ছে কমিউনিকেশন করার নাম্বারটা থাকার, তারপরে হচ্ছে আমার প্রফেশনাল আমার একাডেমিক যে আমি পড়াশোনা থেকে শুরু করে, আমার অভিজ্ঞতা থেকে শুরু করে রেফারেন্স সবকিছু কিন্তু সিভিতে উল্লেখ থাকাটা খুব জরুরি এবং রেফারেন্সের ক্ষেত্রে যেটা আমি বলব সেটা হচ্ছে যে আমি যদি এখন রানিং কোথাও জব করি, তাহলে আমার যিনি প্রেজেন্ট বস যিনি আমার, উনার ডিটেইলসটা দেয়াটা আসলে আমার মনে হয় বেটার হয় এবং আরেকটা হচ্ছে আমি দিতে পারি আমার পাস্ট কোম্পানির ডিটেইলস এবং রেফারেন্স আমি যাদের ইউজ করব, রেফারেন্স ইউজ করার ক্ষেত্রে সেই ব্যক্তিদের সাথে আমার কিন্তু কমিউনিকেশনটা করে নিতে হবে। তাদের অনুমতি নিয়ে রেফারেন্স কিন্তু ইউজ করতে হবে। কারণ হচ্ছে যে ভালো প্রতিষ্ঠানগুলো অনেক সময় যেটা করে, রেফারেন্সে কিন্তু ক্রস চেক করে, রেফারেন্স থেকে আপনার সম্পর্কে জানতে চাইতে পারে। তো তাদেরকে আমি যদি প্রপার ওয়েতে একটু জানিয়ে রাখি, তাহলে আপনার সম্পর্কে ফিডব্যাকটা তারা কিন্তু অনেকাংশে পজিটিভ দেবে। এটা কিন্তু একটা অনেক মানে ভালো দিক আরকি।
তো এটা একটা বিষয়। তাহলে আমি খুব সুন্দর করে আমার কভার লেটারটা তৈরি করব। কভার লেটার কিভাবে তৈরি করব সেটার অনেক ডেমো কিন্তু ইন্টারনেটে দেয়া আছে। আপনারা সার্চ করলে সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তাহলে আমি আমার কভার লেটারটা রেডি করব। সিভিটা সুন্দর করে রেডি করে দেন তারপরে ইন্টারভিউ যদি আমি ঢাকার বাহিরে থাকি তাহলে চেষ্টা করতে হবে যে এইচআর যদি আমাকে ১ দিন বা ২ দিন আগে কল করে তাহলে আমি চেষ্টা করব যেদিন ইন্টারভিউ ডেট তার একটা দিন আগে পৌঁছায় যাওয়া। বেসিক্যালি বাংলাদেশের যেটা হয় যে মেক্সিমাম প্রতিষ্ঠানগুলো ঢাকা কেন্দ্রিক। তো ঢাকাতেই ইন্টারভিউ হবার সম্ভাবনাটা একটু বেশি হয়। আর যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে অফিস হয়, আপনার হোম ডিস্ট্রিক্টেই যদি অফিস হয়ে থাকে তাহলে তো আপনি অনেক লাকি। তাহলে আসলে ইন্টারভিউ এর দিন আপনি রেডি হয়ে চলে গেলেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা একটু মেইনটেইন করা যেতে পারে সেটা হচ্ছে ইন্টারভিউ এর জন্য একটা আলাদা ড্রেস রেডি রাখা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই। ছেলেদের ক্ষেত্রে আমার মনে হয় ব্লাক প্যান্ট, হোয়াইট শার্ট, টাই, উম ব্লাক কোট আর জুতাটা খুব পলিশ করা এবং বেল্টের কালারের সাথে জুতার কালারটা যদি ম্যাচিং করে আমি যদি ইন্টারভিউ বোর্ডে যাই তাহলে এটা মনে হয় বেটার হয়। তো এই বিষয়গুলো যদি আমি মেইনটেইন করি তাহলে আমার মনে হয় যে খুব অর্গানাইজ ওয়েতে একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করা কিন্তু যায় এবং যখন সময় দেয়া থাকবে তার ১ টা ঘন্টা একটু আগে পৌঁছানো। কারণ ওখানে হচ্ছে টাইমটা কাউন্ট করে আরকি যে আমি কখন আ সেখানে আসলে অ আমি গেলাম সেটাও কিন্তু কাউন্ট হয় এবং ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে "মে আই কাম ইন স্যার" বলা, এরপরে তাদের অনুমতির জন্য অপেক্ষা করা। তারা অনুমতি দিলে তারপরে হচ্ছে চেয়ারে বসা এবং যে কোয়েশ্চেন গুলো করে হচ্ছে introduce yourself এইটা বলবে। তারপরে জিজ্ঞাসা করবে যে আপনার strength, weakness এটা বলতে পারে। তারপরে জিজ্ঞাসা করতে পারে যে নিজেকে আপনি আজ থেকে ৫ বছর পরে এই কোম্পানিতে কোথায় আ দেখতে পাবেন। আপনি জিজ্ঞাসা করতে পারে এখন কি করছেন? এটা জিজ্ঞাসা করতে পারে এর আগে আপনি কি করেছেন? তো আসলে সেই জব পোস্টের সাথে আ ডেজিগনেশন এর সাথে রেসপনসিবিলিটির সাথে মিল রেখে খুব সুন্দর করে যদি অ্যালাইন করে আপনি অ্যান্সার গুলো দিতে পারেন সুন্দর করে তাহলে আমার মনে হয় যে এনাফ। আর হচ্ছে যা জিজ্ঞাসা করবে শুধু আ সেই কোয়েশ্চেন এর অ্যান্সার গুলো দেয়াটাই বেটার। অতিরিক্ত কিছু বললে যেটা হবে কি তখন সেই ক্ষেত্রে কথায় কথা আরো কথা আসবে। আপনাকে আরো অনেক কিছু জিজ্ঞাসা করবে, অনেক পেঁচাবে। তো আমার মনে হয় যতটুকু উনারা জিজ্ঞাসা করবে ততটুকুর মধ্যে থাকাটাই মনে হয় বেটার ইন্টারভিউ বোর্ডে। এভাবে আসলে এবং শেষে যদি জিজ্ঞাসা করে যে আপনার কিছু জানার আছে কিনা? তখন অবশ্যই টেকনিক্যাল কিছু কোয়েশ্চেন আছে যে ইন্টারভিউটা যে আপনি দিচ্ছেন, এই ইন্টারভিউ প্রসেসটা আসলে আরো কোনো তাদের প্রসেস আছে কিনা? যদি থাকে আপনি আ ঢাকার বাইরে থাকেন, আ ধরেন আপনি বগুড়া থেকে ঢাকায় গেছেন ইন্টারভিউ দিতে। তাহলে যদি তাদের কোনো আরো কোনো প্রসেস থাকে আপনাকে স্টে করতে হবে ঢাকায়। প্রসেস না থাকলে আপনি চলে আসলেন। তাদের পরবর্তী কল পেলে আপনি গেলেন। এরকম আরকি। তো এই আ প্রশ্নগুলো জিজ্ঞাসা করা যেতেই পারে। আর সেলারি ইস্যুটা যেটা আপনাকে জিজ্ঞাসা করবে কমন কোয়েশ্চেন যে আপনার এক্সপেকটেশন মানে সেলারি এক্সপেকটেশন। তো এটা যেটা হয় যে আমি যদি এমন হয় যে পোস্টের জন্য আমি ইন্টারভিউ দিতে গেলাম, তো আমি অলরেডি সেই পোস্টে এখানে আছি, অলরেডি জব করছি। আ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশন করা যায়। মানে আমি সেলস ম্যানেজার আবার সিনিয়র সেলস ম্যানেজার পোস্টের জন্য ইন্টারভিউ দিতে গেলাম। তাহলে যেটা হবে যে আমি এখন বর্তমানে যে সেলারিটা পাচ্ছি সেখান থেকে একটু বাড়িয়ে সেলারি আমি চাইতেই পারি সেই ক্ষেত্রে। আর যদি আপনি একদম ফ্রেশার হন সেই ক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে আপনাদের পলিসিতে যেটা ফিক্সড রয়েছে সেটা দিলেই হবে। বা আপনি বলতে পারেন যে একটা কম্পিটিটিভ সেলারি। তাহলে যেটা হবে যে এখন বর্তমান সিচুয়েশন এ আপনার বাসা ভাড়া, মেডিকেল, ফুড অ্যালাউন্স থেকে যাতায়াত খরচ থেকে শুরু করে সেটা এইচআর বা ম্যানেজমেন্টের একটা মানে তাদের একটা আইডিয়া অনুযায়ী বা তাদের একটা বিবেচনা অনুযায়ী তখন কিন্তু আপনাকে তারা দিবে এবং এই জিনিসগুলো কিন্তু পজিটিভ। অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যত পজিটিভ কথাগুলো বলাটাই আসলে বেটার। নেগেটিভ আ কথাগুলো না বলাটাই আসলে ভালো। যত নেগেটিভ বিষয়গুলোকে এভয়েড করা যায় ততই ভালো। এটাই আসলে আরকি। মানে যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি আরকি। আর আপনি আরেকটা প্রশ্ন করে যে আপনি কবে জয়েন করতে পারবেন? তো সেটা খুব টেকনিক্যালি অ্যান্সার দিতে হবে যে আপনি এখন যদি কোনো জবে থাকেন তাহলে বলবেন যে আমাকে মিনিমাম ১ মাস সময় দিতে হবে। আমার রেসপনসিবিলিটি হ্যান্ড ওভার এর বিষয় আছে। আর যদি আপনি এখন যেখানে জব করছেন সেখানকার ম্যানেজমেন্টের সাথে যদি আপনার
ভালো সম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে, "ঠিক আছে, আপনারা যেদিন বলবেন আমাকে জয়েন করতে, আমি আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমি চেষ্টা করব সেদিন জয়েন করে।" এভাবে পজিটিভ কথা বললেই হবে এবং আসার সময় সুন্দর করে আবার সালাম দিয়ে বা যদি পারেন তাদের সাথে সুন্দর করে একটা ফর্মাল হ্যান্ডশেক করে আপনি আ বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে আসলেন। তো আমরা যদি এভাবে একটু কোম্পানিকে আ স্টাডি করে যাই, আমরা যদি আমাদের সিভিটাকে সুন্দর করে রেডি করে নিয়ে যাই, কভার লেটারটা সুন্দর করে নিয়ে যাই এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার যাওয়ার সময় আপনার সিভিটা প্রিন্ট আউট করে নিয়ে যাওয়া, কভার লেটারটা প্রিন্ট আউট করে নিয়ে যাওয়া, আপনার সার্টিফিকেট গুলা, এক্সপেন্স সার্টিফিকেট গুলা, আপনার যত সার্টিফিকেট রয়েছে সেগুলো ফটোকপি করে নিয়ে গেলেন। সাথে অরিজিনাল কপিটা নিয়ে গেলেন। অরিজিনাল কপি সাবমিট করতে হয় না। আসলে অনেক সময় অনেক প্রতিষ্ঠান দেখতে চায়, এইচআর দেখতে চায়। সেক্ষেত্রে আপনি অরিজিনাল কপিগুলোকে একটু দেখিয়ে দিলেন। এটা হলো একটা কমপ্লিট ইন্টারভিউ প্রসেস এর মধ্যে পড়ে আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি বলছি। আপনি যদি খুব অর্গানাইজ হয়ে থাকেন এবং খুব অর্গানাইজ ওয়েতে সিরিয়াসলি একটা ইন্টারভিউ যদি আপনি অ্যাটেন্ড করেন তাহলে আপনার জব পাওয়ার পার্সেন্টেজ অনেকটাই বেশি আ থাকে। আর কোনো কোম্পানিতে দেখা যায় যে রিটেন পরীক্ষা হয়। রিটেন পরীক্ষার পরে আবার ভাইবা হয়। সেটা বেসিক্যালি দেখা যায় এন্ট্রি লেভেলের জবগুলোতে আসলে রিটেন থাকে। তারপরে আবার ভাইবা হয়। বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোতে রিটেন হয়। রিটেনের পরে ভাইবা হয়। তারপরে সিলেকশন। মানে তারা চায় যে আসলে মানে ভালো ক্যান্ডিডেট যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট যাদেরকে একটু বুঝিয়ে দিলে কাজ পারবে, এমন ক্যান্ডিডেটদেরকে তারা চায়। যার কারণে তারা আসলে রিটেন সেগমেন্টে রাখে। এরপরে হচ্ছে তারা ইন্টারভিউ নিয়ে থাকে, ভাইবা নিয়ে থাকে আরকি। তো তাহলে এই হলো বিষয়। তাহলে আমি যদি স্কিল ডেভেলপ থাকে আমার, যেমন আমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারগুলো চালাতে পারি। আমি ইমেইল করেসপন্ডিং জানি। আমি মোটামুটি নিজেকে ইংলিশে রিপ্রেজেন্ট করতে পারছি, যে আমাকে যদি বলা হয় যে, আপনার সম্পর্কে একটু বলেন, সেটা আমি ইংলিশে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারছি। আমি যদি কমিউনিকেশন ভালো থাকে আমার নেটওয়ার্কিং বেসটা যদি ভালো থাকে এবং আমি খুব পলিশ হয়ে ফর্মাল ওয়েতে আমি যদি ইন্টারভিউটা ফেস করি উইথ মাই সিভি অ্যান্ড কভার লেটার, তাহলে আমার মনে হয় যে আপনি সেই ইন্টারভিউটা ডেফিনিটলি উইন করতে পারবেন এবং আমার যারা স্টুডেন্ট তোমরা রয়েছো, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আসলে নিজেকে রেডি করতে হবে। আসলে ইন্টারভিউটা হচ্ছে যে নিজেকে রিপ্রেজেন্ট করা, তোমার যে অ্যাবিলিটি গুলো রয়েছে সেগুলো দিয়ে কিভাবে আসলে ওখানে উইন করা, এটাই আসলে সিচুয়েশনটা হচ্ছে মানে ইন্টারভিউ এর আ মানে আউটকামটা আসলে এটাই হয় আরকি। তো এখানে নার্ভাস হওয়ার কিছু নাই। আসলে ইন্টারভিউটাও হচ্ছে একটা এক্সপেরিয়েন্স এর মতো। আপনারা যত ইন্টারভিউ দেবেন তত আপনাদের অভিজ্ঞতা হবে, তত এক্সপেরিয়েন্স গেইন হবে। যদি কখনো এরকম দেখা যায় যে আমি কোনো ইন্টারভিউ দিয়ে আসলাম, আসার পরে সেখানে হচ্ছে আমার জবটা হলো না, তাতে মন খারাপ করার কিছু নাই। এখানে আসলে অভিজ্ঞতাটা হয়, এটাই আসলে অনেক বড় ব্যাপার। এরপরে যে বিষয়টা থাকে সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে অনেকে অনেক সময় অনেকগুলো ইন্ডাস্ট্রিতে একসাথে হয়তোবা পরপর তাদের সিভি ড্রপ করে। তো সেখান থেকে ইন্টারভিউ ২-৩ টা কোম্পানি থেকে আসলো এবং আপনি দেখা গেল ওখান থেকে ৪ টা কোম্পানির মধ্যে ৩ টা কোম্পানিতে হয়তোবা আপনার সিলেকশন হয়ে গেছে। তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার ওয়ার্ক স্টেশনটা কোথায় হচ্ছে, জব নেচারটা কেমন, সেই জবের প্রোডাক্ট কেমন, আপনাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আপনি করতে পারবেন কিনা। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে চিন্তা ভাবনা করে দেন তারপরে ডিসিশনটা নিতে হয় যে অ্যাকচুয়ালি আমি কোথায় জয়েন করব। এরপরে একটা জবে জয়েন করার পরে হচ্ছে মেইন যে বিষয়গুলো স্টার্ট হবে, যে কাজগুলো ডে টু ডে যে টাস্ক গুলো আপনাকে দেয়া হবে সেই কাজগুলো আপনি ঠিকঠাক মতো করতে পারছেন কিনা, সেই কাজগুলো আপনি ঠিকঠাক মতো করে আপনি সাবমিট করতে পারছেন কিনা। এই যে বিষয়গুলো এগুলো আরকি তখন কিন্তু একটা চ্যালেঞ্জ এবং সেখানে আস্তে আ একটা লিডারশিপ নিয়ে নিতে হবে এবং আস্তে নিজেকে ডেভেলপ করতে হবে। আপনি তো অবশ্যই চাবেন না যে একটা কোম্পানিতে জয়েন করলেন, জয়েন করে মানে যে পর্যায়ে আছেন ওই পর্যায়ে আছেন। ওখান থেকে আপনার আপগ্রেড হচ্ছে না তা কিন্তু না। আপনাকে আস্তে আপগ্রেড হতে হবে, উপর দিকে যেতে হবে। তো এই মোটামুটি। আর আসলে জব সুইচ করার বিষয়টা হচ্ছে যে যদি আপনি দেখেন যে কোম্পানি ম্যাচ হয়ে গেছে, আপনার কাজ ভালো লাগতেছে, কলিগরা ভালো, আপনার যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন সেগুলাও হচ্ছে আপনার খুব ভালো লাগতেছে, সেলারিটাও ভালো এবং আপনার পারফরম্যান্স অনুযায়ী আপনার মূল্যায়নটা ঠিকঠাক মতো হচ্ছে, প্রমোশন হচ্ছে এবং আপনি দেখছেন যে এখানে লং টাইম জব করলে আপনি ভালো একটা বেনিফিট, আপনি একটা রিটার্ন পাচ্ছেন। তাহলে আমার মনে হয় যে একটা কোম্পানিতে সেখানে থেকে
একটা মোটামুটি সার্টেন পিরিয়ড অফ টাইম থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করাটা বেটার। আর যদি দেখেন যে আপনার ওখানে অফিস পলিটিক্স হচ্ছে, তারপরে পরিবেশটা টক্সিক হয়ে যাচ্ছে, গ্রুপিং হচ্ছে, এই ধরনের সিচুয়েশন যদি দেখেন আপনি, অথবা হতেই পারে যে প্রোডাক্টটা আপনার ভালো লাগতেছে না, এনভায়রনমেন্টটা আপনার ভালো লাগতেছে না, বা আপনি ওয়ার্ক স্টেশন সেখান থেকে তারপর আপনার যাতায়াত, অনেক ইস্যু আছে। যদি মনে হয় যে হ্যাঁ মিসম্যাচ হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার পছন্দ মতো একটা প্রতিষ্ঠান বা পছন্দ মতো লোকেশন যদি আপনি সিলেক্ট করতে পারেন, আপনার জন্য বেটার হয়। যেমন আমি কিন্তু আমার মানে ঢাকা থেকে আমাকে, মানে আমার যে হোম ডিস্ট্রিক্ট বগুড়া, ঢাকা থেকে প্রায় ১০ বছর পরে কিন্তু আমার সুযোগ আসছে। তাও সরাসরি বগুড়া না। আমার ১ম এ গ্রামীণফোনে দিনাজপুর, এরপরে হচ্ছে দিনাজপুর থেকে আকিজ গ্রুপ রাজশাহী। রাজশাহী থেকে দেন কিন্তু আমি সুযোগটা পাই ইন্টারন্যাশনাল তুর্কিশ অফ স্কুল, তখন বগুড়াতে। তখন কিন্তু আমি বগুড়াতে আসার সুযোগ পাই, এবং তারপর থেকে সেই ২০১৬ সালে আমার কিন্তু সুযোগ আসে। মানে ২০০৭ এ আসলে আমার পড়াশোনা শেষ করার পরে ২০১৬ সাল ২০১৫ পর্যন্ত আমার কিন্তু আসলে বাহিরে থাকতে হইছে। এরপরে কিন্তু আমার বগুড়ায় আসার সুযোগটা হইছে। সো আসলে একটু ধৈর্য ধরতে হবে, তাহলে আসলে আমার মনে হয় যে এটা যার ব্যক্তিগত বিষয়। আমি আসলে ব্যক্তিগতভাবে ঢাকায় খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না জন্য ঢাকার বাইরে চলে আসছি। অনেকে আবার ঢাকায় থাকতে পছন্দ করে। আপনার ভালো লাগতে পারে, আপনি থাকতে পারেন। তবে নিজের ডিস্ট্রিক্টে থেকে জব করার কিন্তু অনেক অ্যাডভান্টেজ রয়েছে। সেজন্য আমি আসলে অনেক চেষ্টা করে আরকি চলে এসেছি আমার নিজের লোকেশনে। তো এই হচ্ছে বিষয়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি ঢাকায় থাকবেন কিনা বা ঢাকার বাহিরে থাকবেন কিনা, সম্পূর্ণ আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। আর আপনি যদি সরকারি চাকরির কথা চিন্তা করেন, সরকারি চাকরি করে সরকারি যে জবগুলো রয়েছে বা বিসিএস দেওয়ার যদি আপনার প্ল্যান থাকে, আপনি যদি মনে করেন যে না আমি প্রাইভেট জবে আসবো না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সেই সেক্টরে যদি আপনি করেন সেটা তো খুবই ভালো। ওইটা তো অনেক বেটার একটা সেক্টর। আমি এর আগেও বলেছি, আমি আমার বাবাকে দেখেছি। সে সারা জীবন আ আসলে গভর্নমেন্ট জব করেছে রোডস অ্যান্ড হাইওয়েজে। তো গভর্নমেন্ট জব অনেক ভালো বাংলাদেশের ক্ষেত্রে, সিকিউর, এবং আপনি একটা লং টাইম কাজ করলে দেন তারপরে আপনি রিটায়ারমেন্টে গেলে একটা ভালো বেনিফিট পাওয়া যায়। এটা একটা গভর্নমেন্ট জবের বিষয়। এখন কিন্তু প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট ভালো যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আপনি লং টাইম জব করার পরে একটা ভালো বেনিফিট কিন্তু আপনি পাবেন, সেই ভালো প্রাইভেট প্রতিষ্ঠান যদি হয়ে থাকে বা কোনো মাল্টিন্যাশনাল ফার্ম হয়ে থাকে। সো আসলে আ প্রাইভেট জবগুলোও কিন্তু এখন খুব একটা খারাপ না। প্রাইভেট জবগুলো কিন্তু মোটামুটি ভালো, এবং এখন যারা জেনারেশন রয়েছে, যারা নতুন জেনারেশন, তারা হচ্ছে সামনে লিড দিবে। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে জব সেক্টর, বাংলাদেশের জব সিচুয়েশন একটা সময় অনেক ভালো হবে, অনেক সুন্দর হয়ে যাবে, এবং বাংলাদেশের যে জব সেক্টরগুলো, মানে এনভায়রনমেন্ট, জব কালচার, ওয়ার্ক লাইফ ব্যালান্স সবকিছুই একটা সময় আমার মনে হয় ভালো হয়ে যাবে। নতুন জেনারেশন যারা হচ্ছে লিড দিবে আমাদের বাংলাদেশের জব সেক্টরগুলোতে, সেখানে আশা করি আমার মনে হয় যে খুব ভালো কিছুই হবে। আর আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে তো খুবই ভালো। আপনি উদ্যোক্তা হলে সাকসেসফুল উদ্যোক্তা যদি আপনি হতে পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠানে কিন্তু আবার অনেক মানুষের কর্মসংস্থান হবে। এটা অনেক ভালো। উদ্যোক্তা হওয়া মানে একটা ফ্রিডম। আপনি আপনার মতো করে হচ্ছে আপনার প্রতিষ্ঠান পরিচালনা করবেন। আপনি আপনার বস। আপনার যদি খুব খারাপ লাগে কখনো, সেদিন আপনি আপনার বিজনেস প্রতিষ্ঠান বন্ধ রাখলেন। এই ফ্রিডমটা আপনি কিন্তু পাবেন। তবে বিজনেসেও কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়েছে, আপস অ্যান্ড ডাউন রয়েছে। বিজনেসেও হচ্ছে অনেক রিস্ক রয়েছে। তো আসলে সেখানেও হার্ড ওয়ার্ক আপনাকে করতে হবে। আপনাকে জব সেক্টরেও হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক আপনাকে করতেই হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি দেশের বাহিরে জব করবেন, বাংলাদেশ থেকে, তাহলে LinkedIn এ আপনাকে একটা প্রোফাইল সুন্দর করে তৈরি করতে হবে, এবং LinkedIn থেকে আপনি যদি কন্টিনিউয়াসলি এপ্লাই করেন, তাহলে বিশ্বের ভালো যে কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার অবশ্যই সুযোগ হবে, এবং বাংলাদেশ থেকে কিন্তু বাহিরে জব নিয়ে আপনি চলে যেতে পারবেন। এটা কিন্তু পসিবল এখন ইন্টারনেটের অ্যাভেইলেবিলিটির কারণে। আপনি ইচ্ছা করলে ফ্রিল্যান্সিং এ কেরিয়ার করতে পারেন। যদি আপনার ৯টা ৫টা হচ্ছে অফিস ফরম্যাট, তারপরে কোনো বসের আন্ডারে থাকা, ডোমিনেট হওয়া যদি আপনার পছন্দ না হয়, তাহলে কিন্তু আপনি মানে
কিছু স্কিল ডেভেলপ করে, যেমন ডিজিটাল মার্কেটিং রয়েছে। ডিজিটাল মার্কেটিং এর আবার অনেক পার্ট রয়েছে। এখানে এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেইল মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইনিং আছে। আপনার যেটা ভালো লাগে সেটা করলেন। তারপরে প্যাসিভ ওয়ার্ক আছে, রাইটিং জব আছে। সেগুলো করে ফ্রিল্যান্সিং থেকেও কিন্তু আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর বিউটিটা হচ্ছে আপনাকে ৯টা-৫টা ওরকম ধরা-বাঁধা টাইম নাই, টাইম ফ্রেম নাই। আপনি আপনার মতো ফ্রিডম নিয়ে কাজ করতে পারবেন। তো এই হলো মোটামুটি আরকি সিচুয়েশন। এখন কেরিয়ারটা আপনি কোন দিকে নিয়ে যাবেন, কিভাবে আগাবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার নিজের সিদ্ধান্তের উপরে। সিদ্ধান্তটা নিতে হবে খুব চিন্তাভাবনা করে। ফাইন্ড আউট করতে হবে যে কিসে আপনি প্যাশনেট, কি আপনার করতে ভালো লাগে। আমার মনে হয় সেই সেক্টরটাতে যাওয়াটাই সবচেয়ে আ বেটার আমি মনে করি আরকি। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক বড়, বড় কোম্পানি হয়তোবা আপনি সুযোগ পেলেন কিন্তু সেখানে দেখলেন যে আপনার যিনি বস উনার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চিন্তা করতে পারেন অল্টারনেটিভ। কারণ কোম্পানি যতই বড় হোক না কেন, যার আন্ডারে আপনি কাজ করছেন, যাদের সাথে আপনি কাজ করছেন তারা অনেক বড় একটা ফ্যাক্টর। তাদের সাথে আপনার অ্যাডজাস্টমেন্টটা যদি না হয় তাহলে দিন শেষে আপনি কিন্তু ডিস্যাটিসফাইড থাকবেন। তো আসলে ডিস্যাটিসফাইড থেকে ওখানে কিন্তু আপনি এফোর্ট দিতে পারবেন না। বিষয়টা কিন্তু এরকম। তো এজন্য সিদ্ধান্তগুলো একটু বুঝে শুনে আপনাদের নিতে হবে। এই হচ্ছে বিষয়। তো থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমার আসলে আজকের আলোচনার বিষয়বস্তু ছিল। আগামীকালকে আমি আলোচনা করার চেষ্টা করব। এই যে আমরা বিদেশে যেতে চাই, পড়াশোনার জন্য, জব নিয়ে যেতে চাই অথবা ফ্যামিলি নিয়ে সেটেল হতে চাই। তো এই বিদেশে যাওয়া নিয়ে আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, কনফিউশন থাকে। আমি নিজে ইংল্যান্ডে গিয়েছি পড়াশোনার জন্য। আমি বেড়াতে গিয়েছিলাম মালয়েশিয়াতে, দুবাইতে যাওয়া হয়েছে, কাতারে যাওয়া হয়েছে আমার। তো আমার এই বিদেশে পড়াশোনা করতে যাওয়া, বেড়াতে যাওয়া, এই যে আমার একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব আলোচনা করার জন্য যে আসলে বিদেশে বাংলাদেশ থেকে অন্য দেশে যেয়ে সেটেল হওয়াটা বেটার হবে কিনা? স্টুডেন্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের বাধা আসতে পারে? বিদেশে যেয়ে কি ধরনের আপনার হয়তোবা স্ট্রাগল এর সম্মুখীন হতে পারে সেই জিনিসগুলো, এবং আসলে কিভাবে প্রসেস করবেন, কারো মাধ্যমে প্রসেস করবেন কিনা, বগুড়া থেকে প্রসেস করা সম্ভব কিনা, বা আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন সেখান থেকে কিভাবে প্রস্তুতি নিবেন, এই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে কালকের লাইভে আলোচনা করতে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার গ্রামীণ ফোন থেকে আমার স্যার জিয়া স্যার আপনি জয়েন করেছিলেন। আ নাদিম ইউএসএ, নিউ ইয়র্ক থেকে, এবং আপনারা যারা জয়েন করেছিলেন, রোজ, এরপর আমার স্টুডেন্ট, তোমরা যারা জয়েন করেছো এতক্ষণ ধরে আমার কথা শুনলে ধৈর্য ধরে, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শরীরের প্রতি যত্ন নিবেন। কারণ এখন প্রচন্ড গরম। আসলে সবাই অনেক কষ্ট পাচ্ছি আমরা। তো নিজের শরীরের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। যদি আপনার শরীর ভালো থাকে তাহলে আপনি জব করতে পারবেন, আপনি সবই করতে পারবেন। আপনি উদ্যোক্তা হতে পারবেন, ফ্রিল্যান্সার হতে পারবেন। আপনি বাংলাদেশে থেকে আম জব আ নিয়ে LinkedIn এর মাধ্যমে জব নিয়ে আপনি দেশের বাহিরে যেয়েও জব করতে পারবেন। কিন্তু আপনার শরীরটাই যদি ভালো না থাকে, আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আসলে আপনার জন্য জব করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ একটা জবের সাথে অনেক কিছু কানেক্টেড। একটা জবের সাথে আসলে আপনি আ কোথায় আছেন, কোথা থেকে যাচ্ছেন, আপনার খাবারের বিষয় আছে, আপনার ফ্যামিলি সিচুয়েশন এর বিষয় আছে। একটা জবের সাথে অনেক কিছু আসলে কানেক্টেড। তো সর্বোপরি আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি যদি সুস্থ থাকেন তাহলে আসলে অনেক অপরচুনিটি আপনার সামনে আসবে, এবং আ উম অনেক কিছুই কিন্তু আপনি তখন করতে পারবেন। তো আমি আসলে আবারও বলছি, সরকারি চাকরি বা বিসিএস, এই সরকারি সেক্টরের আমি কিন্তু আসলে বিরোধী নই। অবশ্যই আমি এই সেক্টরটাকে সাপোর্ট করি। আমি সাপোর্ট করি প্রাইভেট সেক্টরটাকেও, আমি সাপোর্ট করি ফ্রিল্যান্সিং কেও, আমি সাপোর্ট করি আসলে আপনি যদি উদ্যোক্তা হতে চান, সেখানেও আমি আপনাকে সাপোর্ট করি। কারণ কার মধ্যে আসলে যে কি potentiality আছে, এটা আসলে আপনি যখন কাজে আ ইন করবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন আরকি যে আপনি কোনটায় ভালো। সো আসলে আ বিসমিল্লাহ বলে আপনি যদি আপনার জার্নিটা শুরু করেন, আশা করি আপনি সফলতা পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আ গুড নাইট। আগামীকালকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কানেক্টেড হয়ে আলোচনা করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।